নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আগের পার্টেই যেটা বলেছিলাম যে আমরা কিন্তু কাজিরাঙাতে জঙ্গল সাফারিতে এসেছি এবং সেইখানে জানিয়েছিলাম যে আমরা সেখানে কি কি দেখতে পেয়েছি এবং কি কি দেখতে পাইনি। তো চলুন আজকেও একটা সেকেন্ড পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা কোনোদিনও ভাবিনি যে এত কাছ থেকে আমরা এই একশৃঙ্গ গন্ডার, হরিণ এবং এই যে বন্য প্রকৃতির সৌন্দর্য দেখব। তো আপনাদেরকেও আজকে নিয়ে যাব সেই রোমাঞ্চকর জঙ্গল সাফারিতে। আপনারা যারা প্রকৃতিপ্রেমী আর বন্যপ্রাণী দেখতে ভালোবাসেন তাদের কাছে কিন্তু কাজিরাঙা স্বর্গের মতন। আমরা খুব ভোরে প্রস্তুত হয়ে জঙ্গল সাফারির জন্য রেডি হয়ে গেছিলাম। চারপাশে তখনও হালকা কুয়াশা, পাখিদের ডাক আর এক অন্যরকম উত্তেজনা। জিপে চেপে যখন আমরা জঙ্গলের ভিতরে ঢুকলাম তখন মনে হচ্ছিল যেন কোনো ডকুমেন্টারির অংশ হয়ে গেছি আমরা। আর সবচেয়ে আগে যেটা আমাদের চোখে পড়লো সেটা হলো হরিণ। তারা জঙ্গলের মধ্যে ঘাসের দল বেঁধে ঘুরে বেড়াচ্ছিল। আর ছোট ছোট বাচ্চা হরিণগুলো ছোটাছুটি দেখে মনটা তো ভরেই গেল। কিছুটা এগিয়ে আবার আমরা দেখতে পেলাম বিশাল আকৃতির বন্য একটা মহিষ। তাদের শক্তিশালী শিং আর দাপট সত্যিই চোখে পড়ার মতন। আমাদের যিনি গাইড ছিলেন তিনি জানালেন যে কাজিরাঙার বন্য মহিষ পৃথিবীর অন্যতম বৃহত্তম প্রজাতির একটা মহিষ। আর এই কাজিরাঙা সাফারিতে গন্ডারের পর যে প্রাণীটি আমাদের সবচেয়ে বেশি আকর্ষণ করে সেটা হলো কিন্তু এই মহিষী। এই বিশাল আকৃতির প্রাণীকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। বন্য মহিষ সাধারণত গৃহপালিত মহিষের তুলনায় অনেক বড় এবং শক্তিশালী। তাদের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো বিশাল বাঁকানো শিং, যা কখনো কখনো 2 মিটারেরও বেশি কিন্তু চওড়া হয়। সাফারির সময় যখন আমরা একটা বন্য মহিষের দল দেখলাম তখন তারা শান্তভাবেই ঘাস খাচ্ছিল, কিন্তু গাইড জানালেন শান্ত দেখালেও বিপদের সময় এরা অত্যন্ত শক্তিশালী এবং নিজেদের কিন্তু রক্ষা করতে সক্ষম। বন্য মহিষ সাধারণত জলাভূমি, তৃণভূমি এবং নদীর আশেপাশে থাকতেই বেশি পছন্দ করে। তাই কাজিরাঙার এই বিস্তীর্ণ ঘাসের মাঠ আর জলাশয় তাদের জন্য আদর্শ আবাসস্থল। গাইড আমাদেরকে আরও বললেন যে পৃথিবীতে এই যে বিশুদ্ধ প্রজাতির বন্য মহিষ এখন খুবই কম সংখ্যায় রয়েছে, তাই তাদের সংরক্ষণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর কাজিরাঙা এই বিরল প্রাণীদের নিরাপদ আশ্রয় হিসাবেই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের সাফারি শুরু হওয়ার কিছুক্ষণ সব ঠিকঠাকই চলছিল। চারপাশে সবুজ জঙ্গল, উঁচু ঘাস আর বন্য প্রাণীর খোঁজে আমরা এগিয়ে চলেছি। হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে গেল। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি। প্রথমে ভাবছিলাম বৃষ্টি হয়তো আমাদের সাফারির মজাটা নষ্ট করে দেবে, কিন্তু পরে বুঝলাম বৃষ্টি এই অভিজ্ঞতাকে আরও বিশেষ করে তুলেছে। বৃষ্টির ফোঁটায় ভিজে উঠল জঙ্গলের পথ, গাছের পাতা আর বিস্তীর্ণ ঘাসের মাঠ। চারপাশে ভেজা মাটির গন্ধ ছড়িয়ে পড়ল, আর সেই গন্ধ আর বৃষ্টির শব্দ মিলিয়ে এক অসাধারণ পরিবেশ তৈরি হলো। জিপের ভেতরে বসে আমরা বৃষ্টি ভেজা জঙ্গলের সৌন্দর্য উপভোগ করছিলাম। দূরে কয়েকটি গন্ডারকে দেখা গেল বৃষ্টির মধ্যেই নিশ্চিন্তে তারা ঘাস খাচ্ছিল। মনে হলো যেন প্রকৃতি নিজের সবচেয়ে সুন্দর রূপটি আমাদের সামনে তুলে ধরেছে। আর এই সময় যিনি আমাদের ড্রাইভার দাদা ছিলেন তিনি বললেন যে কাজিরাঙার আসল সৌন্দর্য অনেক সময় এই বৃষ্টির মধ্যেই দেখা যায়। অন্যদিকে যখন এই বৃষ্টি ভেজা জঙ্গলের মধ্যে মহিষগুলোকে দেখছিলাম তখন মনে হচ্ছিল যেন প্রকৃতির এক শক্তিশালী ও রাজকীয় প্রাণীর সামনে দাঁড়িয়ে আছি। তাদের দাপুটে উপস্থিতি ও পুরো পরিবেশকে আরও রোমাঞ্চকর করে তুলেছিল। বন্য মহিষ থেকে শুরু করে একশৃঙ্গ গন্ডার, হাতি সব কিছুই কিন্তু এই বন্য প্রকৃতির একটা অনন্য প্রতীক। জঙ্গলে আমরা যত প্রাণী দেখি তার চেয়েও অনেক বেশি প্রাণী আমাদের আড়াল থেকে দেখে, বিশেষ করে বাঘ। কাজিরাঙায় বাঘের সংখ্যা বেশ ভালো হলেও তারা খুব কম মানুষের সামনেই আসে। জঙ্গলের একটি রাস্তা দিয়ে যাওয়ার সময় গাইড দেখালেন কিছু পায়ের ছাপ। তিনি বললেন এগুলো হয়তো গত রাতের কোনো বন্যপ্রাণীর চলার চিহ্ন। তখন আমাদের সবার মধ্যে একটা রোমাঞ্চ কাজ করছিল। গাইড আরও জানালেন বর্ষাকালে ব্রহ্মপুত্র নদীর জল বেড়ে গেলে কাজিরাঙার অন্যান্য অংশ প্লাবিত হয়। তখন কিন্তু ওই বন্যপ্রাণীরা নিরাপদ জায়গার খোঁজে একটু উঁচু এলাকার দিকে চলে যায়। আর এই সময় প্রাণীদের রক্ষা করার জন্য যে সমস্ত বনকর্মীরা কাজ করেন তারা কিন্তু দিন রাত অবিরত থেকে কাজ করতে থাকেন। আর সবচেয়ে মজার বিষয় হলো গাইডের মুখে জঙ্গলের যে নানান বাস্তব অভিজ্ঞতার গল্প উনি শোনাচ্ছিলেন।
তিনি বলছিলেন কিভাবে কখনো কখনো গন্ডার বা হাতি হঠাৎ করে মাঝ রাস্তায় নেমে আসে, তখন কিন্তু সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। আর এই গাইডের মুখে বিভিন্ন ওই যে গল্প শুনতে শুনতে আমাদের সাফারির অভিজ্ঞতা কিন্তু আরও বেশ প্রাণবন্ত হয়ে উঠছিল। আর এতক্ষণে তো নিশ্চয়ই বুঝেই গেছেন, এই কাজিরাঙা ন্যাশনাল পার্কের প্রধান আকর্ষণ কিন্তু একশৃঙ্গ গন্ডার। এই গন্ডার পৃথিবীর অন্যতম বৃহৎ স্থলচর প্রাণী। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো নাকের উপরে থাকা এই যে শিংটা, যা একে অন্যান্য গন্ডার প্রজাতি থেকে আলাদা করে দিয়েছে। একটি পূর্ণবয়স্ক গন্ডারের ওজন ওই 2 থেকে 3 টন পর্যন্ত হতে পারে। তবে অনেকেই গন্ডারকে ভয়ঙ্কর মনে করেন, কিন্তু বাস্তবে তারা সাধারণত শান্ত স্বভাবের প্রাণী। তারা দিনের বেশিরভাগ সময় ঘাস খাওয়া, কাদা মাখা এবং ওই জলাশয়ের ধারায় বিশ্রাম করেই সময় কাটায়। একসময় শিকার ও বাসস্থান ধ্বংসের কারণে একশৃঙ্গ গন্ডার বিলুপ্তির মুখে পড়েছিল, কিন্তু এই যে বন বিভাগ আর সংরক্ষণ কর্মসূচির কারণে আজ তাদের অনেকটাই সংখ্যা বেড়ে গেছে। আর এই সাফল্যের জন্য কিন্তু কাজিরাঙার অবদান সবচেয়ে বেশি। তাই বিশ্বের সবচেয়ে বেশি এবং একশৃঙ্গ গন্ডার আজ দেখা যায় কাজিরাঙা ন্যাশনাল পার্কে। সাফারির সময় যখন প্রথমবার এত কাছ থেকে একটা গন্ডারকে দেখলাম, তখন সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম। বিশাল শরীর, শক্তিশালী গঠন আর শান্তভাবে ঘাস খাওয়ার দৃশ্যটি ছিল অসাধারণ। মনে হচ্ছিল প্রকৃতির এক অনন্য সৃষ্টি আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। একশৃঙ্গ গন্ডার শুধু কাজিরাঙার গর্ব নয়, এটি ভারতের বন্যপ্রাণ সংরক্ষণের এক বড় সাফল্যের প্রতীক। তাই আমাদের সবার দায়িত্ব এই বিরল প্রাণী, তাদের আবাসস্থলকে রক্ষা করা। এরপরে আমরা প্রচুর পাখিও দেখেছিলাম। তার সঙ্গে এই জলাশয়ের মাছ, কচ্ছপ, মানে সব কিছুর একটা মিলিত রূপ যেন এখানে থেকে যায়। মানে প্রকৃতি যে তাকে এখানে যেন ঢেলে দিয়েছে সব কিছু। এখন আমাদের সাফারির সময় ওই প্রায় শেষের দিকে, এখন আমরা ফিরে যাচ্ছি। তো চলুন, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর এইরকম ধরনের ভ্রমণের গল্প যদি আরও দেখতে চান, আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কখনো আসামে আসার সুযোগ হয়, এই কাজিরাঙা ন্যাশনাল পার্কে এসে একবার সাফারিটা কিন্তু অবশ্যই করে নেবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো একটা জায়গাতে, নতুন কোনো একটা অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।